规定，旅客不能携带水果、鲜花。আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমার আজকের ব্লগটা হচ্ছে জার্নি ব্লগ। ঢাকা টু অকল্যান্ড ফুল জার্নিটা আপনাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে শেয়ার করব। সবার প্রথমে আমরা আমাদের লাগেজগুলোকে র্যাপিং করে নিচ্ছি। র্যাপিং করার অর্থ হচ্ছে লাগেজগুলো যেন নষ্ট হয়ে না যায় বা ভেঙে না যায়, আর র্যাপিং করলে লাগেজগুলো একটু ভালো থাকে। আমি এখানে আপনাদের আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখতে চাই। এয়ারপোর্টের ভিতরে একটা সার্ভিস আছে, আপনাদের লাগেজগুলোকে তারা আউটসাইডেই হচ্ছে নিয়ে নেবে এবং একদম ইমিগ্রেশন পর্যন্ত দিয়ে আসবে। এই যে হোয়াইট কালার ড্রেস পরা ভাইটাকে দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে এয়ারপোর্টের বাইরে হচ্ছে আপনাদেরকে এই সেবাটা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। তো আপনারা যদি আপনাদের লাগেজগুলোকে হ্যাসেল ফ্রিভাবে একদম ইমিগ্রেশন পর্যন্ত তাদের আন্ডারে দিয়ে দেন, তারা এই কাজটা খুব সুন্দরভাবে করে দিবে। এবং আমরা আমাদের 4 জনের জন্য ওয়েট মাশাআল্লাহ অনেক বেশি পেয়েছিলাম এবং আমাদের লাগেজগুলো তাদেরকে দিয়ে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে গিয়েছিলাম এবং খুব হ্যাসেল ফ্রি ছিলাম। আমাদেরকে তাদেরকে পে করতে হয়েছে 2000 টাকা। আমরা স্মুথলি ইমিগ্রেশন পার করে চলে এলাম ইবিএল স্কাই লাউঞ্জে। আমাদের রাতের ডিনারটা আমরা এখানেই সেরে নিব। আমাদের ফ্লাইট হচ্ছে 11:30-এ, সো আমাদের হাতে অনেক টাইম আছে এবং আমরা আমাদের ডিনারটা এখানেই সেরে নিব, তারপর চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা আমাদের আজকের জার্নির জন্য এয়ারলাইন্স বেছে নিয়েছিলাম চায়না সাউদার্ন। চায়না সাউদার্ন এই কারণেই, কারণ আমাদের হচ্ছে ওয়েট দরকার ছিল এবং চায়না সাউদার্ন হচ্ছে একমাত্র এয়ারলাইন যেখানে হচ্ছে হিউজ পরিমাণ ওয়েট দিয়েছিল। আমরা এখানে পার পারসন ওয়েট পেয়েছিলাম 46 কেজি আর কেবিন ওয়েট পেয়েছিলাম হচ্ছে 7 কেজি করে। মাশাআল্লাহ, আমরা 4 জনে অনেক বেশি ওয়েট ক্যারি করেছি। আর আমার ছোট্ট মেয়ে আয়াত হচ্ছে আমাদেরকে অনেক হেল্প করেছে লাগেজ ক্যারি করার জন্য। ও এই যে দেখতে পাচ্ছেন, ও নিজেও হচ্ছে ওর ট্রলি স্কুল ব্যাগটা হচ্ছে ক্যারি করছে, যেখানে ওর সব কিছু নিয়েছে ও। আর এই তো আমরা প্লেনে উঠে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। আমাদের ফ্লাইট ছিল 11:30টায়, তো আমরা ঠিক 11:30-এই রওনা দিয়ে দিচ্ছি। আর এই তো আস্তে আস্তে চলা শুরু করলো। পিছনে সব কিছু ফেলে এখন চলে যেতে হবে। আমরা আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর ননদ ভাসুর যা সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। এখানে বলতে হয় যে খারাপ লাগাটা খুব বেশি কাজ করতেছিল এই মুহূর্তটাতে, কিন্তু ভিতরে ভিতরে একটু এক্সাইটেডও ছিলাম যে একটা নতুন জায়গায় যাব। তো সব কিছু মিলায় একটু বেশি নার্ভাস ফিল হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই যে যাব, চলে যাচ্ছে এই জায়গাটা ছেড়ে, জানি না আবার কবে ফিরবো। বিদায় মুহূর্তটা সবসময় অনেক বেশি কষ্টের থাকে। এই জন্যই আমরা এয়ারপোর্টে কাউকে আসতে দেইনি। আমরা বাসা থেকে একদম বিদায় নিয়ে বেরিয়ে এসেছিলাম। হান্নান ভাইকে সাথে করে নিয়ে এসেছিলাম এয়ারপোর্টে, আমরা আর কাউকে আসতে দিইনি। উনি এসে আমাদেরকে এখানে দিয়ে তারপরে চলে গিয়েছে। আমি জানি আমার কষ্টটা কি পরিমাণ হচ্ছে সব কিছু মিলিয়ে। আর আয়াত আদিয়া তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ওরা তো ছোট, ওরা কিচ্ছু বুঝে না। আমি এই ব্লগটা হচ্ছে বানাচ্ছি ওদেরই হচ্ছে জাস্ট মেমোরির জন্য, যে ওরা দেখবে যে ওরা দেশ কিভাবে ছেড়েছিল এবং সব কিছু কিভাবে ম্যানেজ করেছিলাম আমরা।
আমাদের ফ্লাইট হবে দুইটা, একটা হচ্ছে ঢাকা টু গুয়াংজু চায়না এয়ারপোর্ট, সেখানে গিয়ে 10 ঘন্টার ট্রানজিট থাকবে। এরপর হচ্ছে আমরা নেক্সট ফ্লাইট ধরবো গুয়াংজু টু অকল্যান্ড। সো ওই ফ্লাইটটা থাকবে হচ্ছে লং। ঢাকা টু গুয়াংজু ফ্লাইট টাইম হচ্ছে 4 ঘন্টা। আমরা এখন হচ্ছে 4 ঘন্টার এই শর্ট কানেক্টিং ফ্লাইটটাতে হচ্ছে আমরা যাচ্ছি। আমি খুব করে চাচ্ছিলাম যে আদিয়া যেহেতু রাতে ডিনারটা করে ফেলেছে, ও যেন একটু ঘুমিয়ে পড়ে, কারণ ও যদি না ঘুমায় তাহলে ও আমাকে অনেক বেশি যন্ত্রণা করবে, যেহেতু ওর বয়সটা অনেক ছোট। কিন্তু এই যে ও এত বেশি এক্সাইটেড ছিল, ও এখন ম্যাগাজিন পড়ছে, ওর বোন এখন ম্যাগাজিন পড়ছে। তো রওনা দেওয়ার ঠিক 1 ঘন্টা পরে হচ্ছে ওরা রাতের ডিনারটা আমাদেরকে দিবে। আর যেহেতু চায়না সাউদার্ন এয়ারলাইন্স, আমরা ডিক্লারেশন দিয়েছিলাম হালাল ফুডের আগেই, তো আমাদের জন্য এই যে হালাল ফুড চলে এসেছে। এখানে ওরা দিয়েছে ডিনারের জন্য একটা হচ্ছে বান, জেলি, তারপর কুকিজ অ্যান্ড ব্যানানা। এটা হচ্ছে আমাদের 4 জনকে দিয়েছে, 4 বক্স। যাদের যাদের হালাল ফুড ডিক্লারেশন দেয়া থাকে, ওরা খাবার দেওয়ার আগে তাদেরকে আগে সার্ভ করে দিয়ে যায়, তারপর হচ্ছে বাকি সবাইকে র্যান্ডমলি সার্ভ করে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমরা লাউঞ্জেই হচ্ছে ডিনারটা শেষ করে এসেছি, এই জন্য এখন আর খাবো না, এগুলো রেখে দিব। আমরা যারা ছোট বেবিদেরকে নিয়ে জার্নি করি, তাদের সব সময় চিন্তা থাকে বাচ্চাটা যেন খুব আরাম করে যায়। তো আমিও চাচ্ছিলাম মনে মনে যে আমার বাচ্চাটা একটু ঘুমিয়ে নিক। তো আমার উইশটা শেষ পর্যন্ত পূরণ হয়েছে, কিন্তু সে যে ঘুমিয়েছে, সে আমার কোলে ঘুমিয়েছে, আমি এভাবেই তাকে শুয়ে নিয়েছি। কে কী ভাববে, কে কী ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমার কাছে আমার বেবির কমফোর্ট জোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি তাকে এভাবেই শুয়ে ঘুমিয়ে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি গুয়াংজুর আকাশে চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। আর আমার মেয়ে একদমই ঘুমায়নি, কারণ ও হচ্ছে একদম সাইলেন্ট পরিবেশে ঘুমাতে অভ্যস্ত। আর এখন হচ্ছে আমরা ল্যান্ড করব, কিন্তু এদিকে আরেকটা বিপদে পড়ে গিয়েছে। আমার উইশটা তো আল্লাহ পূরণ করে দিয়েছে, আমার বেবি ঘুমিয়েছে, কিন্তু এখন আমি তাকে কিভাবে উঠাবো, যেহেতু আমাদেরকে এখন নেমে যেতে হবে। আমি অনেকক্ষণ ধরে তাকে ট্রাই করছি, বাবা উঠো, বাবা উঠো, বাট সে আর উঠছে না। দীর্ঘ 20 মিনিটের মতো হচ্ছে ট্রাই করে আমি আমার বাবুটাকে শেষ পর্যন্ত ঘুম থেকে উঠিয়েছি। আর আমার এত বেশি কষ্ট লাগতেছিল ওকে উঠানোর সময়, ওর চেহারাটা এত বেশি মায়াবী লাগতেছিল, আমার এত বেশি কষ্ট হচ্ছিল যে কিভাবে আমি ওকে ঘুম থেকে উঠাচ্ছি। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা সবাই সেম ফ্লাইটে সেম ডেস্টিনেশনে যাচ্ছি, অকল্যান্ডে। আমরা এখানে এসে কারোর সাথে পরিচিত হয়েছি, আবার আগে থেকেও হচ্ছে পরিচিত ছিলাম। আমরা চায়না টাইম ভোর 4টার সময় হচ্ছে ল্যান্ড করেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সোফা দেওয়া আছে, রেস্টিং সোফা। তো আমরা সেগুলোতে হচ্ছে এসে রেস্ট নিচ্ছি ফ্রেশ হওয়ার পর। আর অপেক্ষা করছি যে এখন কখন আলো ফুটবে। আর এই যে আমার বেবিকে দেখতে পেলেন, কত কষ্ট করে যে তাকে ঘুম থেকে উঠিয়েছি। এখন আমি চাচ্ছি যে সে আবার ঘুমিয়ে নিক, আমি এখানে সোফার মধ্যে তাকে শুয়ে দিব, বাট সে এখন আবারও আর ঘুমাচ্ছে না। আসলে বেবিদের সাথে ডিল করা খুব কষ্ট। আমরা যেরকম চাইবো তার উল্টাটাই হচ্ছে তারা করবে। নেক্সট ফ্লাইট ধরার অপেক্ষায়, আর আমাদেরকে এখানে 10 ঘন্টা হচ্ছে ট্রানজিটে ওয়েট করতে হবে। সি বিচে গেলে যেরকম হচ্ছে আমরা সানরাইজ দেখি, আজকে হচ্ছে চায়নার গুয়াংজু এয়ারপোর্টে বসে সেই সানরাইজ দেখার সুযোগ হলো। আমি ঘুমানোর চেষ্টা করতেছিলাম, বাট ঘুম আসতেছিল না। আমি একটু একটু করে হচ্ছে সূর্যটা উদয় হওয়া দেখছিলাম এবং অনেক বেশি এনজয় করতেছিলাম। তখন আসছিলাম, আমার মেয়ে একদম পান্ডা একটা পছন্দ করছে, কয় মা আমাকে পান্ডা দাও। অনেকক্ষণ বসে থাকার পর একটু বের হলাম ডিউটি ফ্রি শপগুলো ভিজিট করতে। আমার সাথে আছে এক ভাবি, সেও হচ্ছে অকল্যান্ডে যাচ্ছে, আমরা পূর্ব পরিচিত। তো আমরা একসাথেই হচ্ছে বাচ্চাদের বাবাদের কাছে রেখে আমরা একটু ঘুরতে বের হলাম। ভাবলাম দেখি কিছু যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। তো এই হচ্ছে চায়নার গুয়াংজু এয়ারপোর্টের ভিউ। আর
এগুলো হচ্ছে ওদের ডিউটি ফ্রি শপ, আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারবেন। যদিও হচ্ছে প্রাইস অনেক হাই আমার কাছে মনে হয়েছে, কারণ এয়ারপোর্টগুলোতে হচ্ছে সব কিছুর প্রাইস অনেক হাই থাকে। আর প্রাইস হাই থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ওদের প্রত্যেকটা এয়ারপোর্টে হচ্ছে আপনার ব্র্যান্ডের সবগুলো দেয়া থাকে, আর ব্র্যান্ডের জিনিস মানেই তো হচ্ছে প্রাইস হাই। এনিওয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে ম্যাকের শোরুমে ঢুকি নাই, আমি বাইরে থেকে হচ্ছে ভিডিও করছি। আর ম্যাক হচ্ছে আমার সবসময়ের জন্য ফেভারিট ব্র্যান্ড। আপনাকে দেখালে সমস্যা ভিডিওতে? হ্যাঁ, দেখেন। হাই, কাম। আমরা দুজন এত বড় এয়ারপোর্টটা ঘুরে দেখতে দেখতে আমাদের টাইমটা অনেক বেশি এনজয়েবল ছিল, এবং ভাবি অনেক ফ্রেন্ডলি একজন মানুষ, আমার সাথে এমনভাবে মিশে গেছিলো। আমরা পূর্বে পরিচিত ছিলাম, কথা বলেছি ফোনে, অডিও কলে, মেসেঞ্জারে চ্যাট করেছি, বাট কখনো দেখা হয়নি। আমাদের ঢাকা এয়ারপোর্টেই হচ্ছে ফার্স্ট দেখা হয়েছে, বাট ভাবি এত বেশি ফ্রেন্ডলি যে আমাদের আসলে মনে হচ্ছিল না যে আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছে। তারপরে হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে আমাদের পুরো সময়টা এখানে অনেক বেশি এনজয় করলাম, এবং আমরা ব্যাক করে আসলাম আমাদের বেবিদের কাছে। আর এদিকে দেখলাম যে আমার দুই বেবি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কারণ ওরা একটু পরে ঘুমিয়েছিল। আর এখন হচ্ছে আমাদের টাইম প্রায় চলে এসেছে, আমরা চিন্তা করছি যে এখন আমাদের কি করা যায়। এখন চায়নার গোয়াংজু টাইম সকাল 9টা, আর আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। সো আমরা ডিসাইড করলাম যে আমরা প্লেনে ওঠার আগে আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে লাউঞ্জে করে নেব। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার হাজব্যান্ড যেহেতু ইবিএলের প্রায়োরিটি কাস্টমার ছিল, সো প্রায়োরিটি কার্ডটা দিয়ে আমরা যে কোনো এয়ারপোর্টের লাউঞ্জে হচ্ছে আমরা ফ্রি অ্যাক্সেস করতে পারবো। তো এই কারণে আমরা চলে এলাম চায়নার গোয়াংজুর এই লাউঞ্জটিতে, এবং এখানে এসে দেখলাম যে ভেজিটেরিয়ান বলতে হচ্ছে এই যে আমি খাচ্ছি, অলমোস্ট শেষ করে ফেলেছি। খুব বেশি কিছু আমাদের জন্য নাই, ফিশ এবং ভেজিটেবল এগুলো ছাড়া। আর সব কিছু তো হচ্ছে আমরা নিতেও পারি না, কারণ এখানে হালাল হারামের একটা ব্যাপার আছে। তো আমরা আমাদের মতো ভেজিটেবল স্যুপ, তারপর হচ্ছে ভেজিটেবল, তারপর ফিশ, এগুলো আইটেম নিয়ে কিছু খেয়ে নিলাম। আমার আদিয়াত হচ্ছে খুব বেশি যন্ত্রণা করছে এই মুহূর্তটাতে, আমি ওকে নিয়ে হচ্ছে বসেছিলাম, আমি বেশি ভিডিও করতে পারিনি, জাস্ট হচ্ছে আমি বসে থেকে খেতে খেতে একটুখানি ভিডিও করলাম, কারণ ওর ঘুমটা পূরণ হচ্ছিল না। আর ছোটো বেবিদের হচ্ছে ঘুমটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু অনেক বেশি যন্ত্রণা করে, সেম আদিয়া তো আমার সাথে সেটাই করছিল। আর এই তো এখন আমরা উঠে পড়লাম গোয়াংজু থ্রু অকল্যান্ডের ফ্লাইটে। বেশ লম্বা একটা জার্নি হতে যাচ্ছে, দীর্ঘ 11 ঘন্টার আমাদেরকে এই সেম ফ্লাইটে সেম জায়গায় বসে থাকতে হবে। তো আল্লাহর নাম নিয়ে আবারও আমরা ইমিগ্রেশন পার করে প্লেনে বসে গেলাম। আর এবারের সিট প্ল্যান হচ্ছে আমাদের একদম সোজাসুজি, যেহেতু আমরা মেম্বার 4 জন, সো 3 উইন্ডো সিট থেকে শুরু করে 3 সিটে আমাদের, আর মাঝখানের মিডলে যেটা সেটার সাইডের একটা পেয়েছি। কিন্তু আমি এটাকে লাক বলবো হয়তোবা, যে আমার 3 সিটের এক সিটে হচ্ছে মনিটর কাজ করতেছিল না, বিধায় আমাদেরকে ওই সিটটা ফাঁকা রেখে পাশাপাশি আরেকটা সিট দিল। এখানে বলতে হয় চায়নারই একটা মেয়ে হচ্ছে বসেছিল আয়াত পাপার পাশে, সো ও হচ্ছে আমাদেরকে হেল্প করে আমাদেরকে তার সিটটা ছেড়ে দিয়ে তাকে কেবিন ক্রু অন্য এক সিট দিয়েছিল, এবং আমরা আয়াত এবং আমি পাশাপাশি বসতে পারলাম, আর আদিয়াতের পাপা হচ্ছে পাশাপাশি বসলো। একটা সিট ফাঁকা যাচ্ছে, সেটা আমাদের নিশ্চয়ই কোনো কাজে আসবে। দেখা যাক আমি ওই সিটটাকে কিভাবে ইউজ করি। অনেক বেশি টায়ার্ডনেস কাজ করতেছিল। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন 2টা 45 মিনিট দুপুর গোয়াংজু টাইম, এবং আমাদেরকে পাড়ি দিতে হবে
5,000 অলমোস্ট 6,000 মাইল দূরে অকল্যান্ডে। সো আমরা 0 মাইল থেকে শুরু করলাম। লেটস সি। প্রপারলি ঘুম না হওয়ার কারণে অনেক বেশি টায়ার্ডনেস কাজ করতেছিল। আর এখন আমাদেরকে 1 ঘন্টা পর আমাদেরকে খাবার সার্ভ করলো, সেটা হচ্ছে দুপুরের লাঞ্চটা মেবি একটু ভারী খাবারই দিয়েছিল। এখানে দিয়েছে হচ্ছে বাটারটা দিয়েছে, এখানে একটা বান দিয়েছে তারা বাটারের সাথে, বাটার দিয়ে খাওয়ার জন্য। সাথে হচ্ছে সালাদ আছে, এখানে টমেটো, তারপর হচ্ছে চিংড়ি আর কি বলে শসা দিয়ে একটা সালাদ বানিয়েছে। আর এখানে ফ্রুটস আছে, 1 পিস ড্রাগন ফল আর 1 পিস হচ্ছে অরেঞ্জ। আর মেইন হচ্ছে মিলটা ছিল, আমি আপনাদেরকে শো করছি। ফার্স্টে দিয়েছে হচ্ছে পটাটো লাইক আলু সিদ্ধ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ, আর দিয়েছে হচ্ছে আই থিঙ্ক এটা ফিশ আইটেম ছিল, হ্যাঁ ফিশ ছিল। আর কিছু ভেজিটেবল, এখানে বিন ছিল। এগুলো দিয়ে টমেটো সস দিয়ে একটা রেসিপি খেয়েছি। খুব বেশি টেস্টি না, আমরা বাঙালিরা এত এরকম খাবার খেতে অভ্যস্ত না। সো আমাদের কাছে যারাই ফ্লাই করেন না কেন আপনাদের কাছে এটা খেতে ভালো লাগবে না, তারপরও মানে চলার জন্য ইটস ওকে। আর এই তো আমি একটু পরপর হচ্ছে ওদের 3D ম্যাপে দেখছিলাম আমরা কোথায় এসেছি, কত দূর গিয়েছি। আর একটা কথা বলে নিই, কেবিন ক্রুরা হচ্ছে চায়না সাউদার্নের অনেক বেশি হচ্ছে আন্তরিক। আপনি যখন যেটা প্রবলেম তাদের সাথে শেয়ার করলে তারা খুব দ্রুত সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করে। আর এই যে আদিয়াতকে দেখতে পাচ্ছেন, খুব খুশি আমি যে একটা সিট ফ্রি পেয়েছিলাম এখানে। মনিটর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে যে ফাঁকা রেখেছিল বলেছিলাম শুরুতেই, আমি আদিয়াতকে হচ্ছে কিছুক্ষণ পরেই ও 2টা সিট মিলে হচ্ছে ওকে শুয়ে দিয়েছিলাম, এবং ও দীর্ঘ 8 ঘন্টা একটানা ঘুমিয়ে তারপরে যে লক্ষ্মী ছেলে আমার উঠে পড়েছে, তার ঘুমটা প্রপারলি হয়েছে এবং খুব খুশি সে। আমি একদম কি বলে প্লেন থেকে নামার ঠিক 1 ঘন্টা আগে তাকে জাগিয়ে এই যে এখন খাইয়ে দিয়ে রেডি করিয়ে বসিয়ে রেখেছি। আর আরেকটা কথা এখানে, সেটা হচ্ছে যে এখানে আরও 2টা মিল হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। ওরা যে ফার্স্টে যে মিলটা দিয়েছিল তারপরে হচ্ছে তারা স্যান্ডউইচের একটা মিল দিয়েছিল, সেটাও হচ্ছে হালাল ছিল, স্যান্ডউইচ সাথে চিজ আর মেবি একটা হচ্ছে কুকিজ ছিল। আর তার 2 ঘন্টা পর হচ্ছে মানে প্লেন থেকে নামার ঠিক 2 ঘন্টা আগে তারা এগেন একটা হেভি মিল দিয়েছিল। সেই হেভি মিলটার মেনুটা হচ্ছে ফিশ ছিল, সসেজ ছিল, তারপর হচ্ছে একটা আই থিঙ্ক নাগেট টাইপের কিছু একটা, যেটা হচ্ছে ফিশ দিয়েই তো বানানো। আর ওই মিলটা হচ্ছে খেতে ভালো লেগেছে আমার কাছে, মেবি ক্ষুধার্ত ছিলাম এই কারণে বেশি ভালো লেগেছে। দীর্ঘ 11 ঘন্টা পাড়ি দেওয়ার পর এখন আমরা ল্যান্ড করব। চলো 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 এদিকে চলো। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে এলাম অকল্যান্ড এয়ারপোর্টে। আদিয়াত অনেক বেশি এক্সাইটেড, ও খুব দ্রুত তড়িঘড়ি করে দৌড়াচ্ছিল। আর এই যে আমার মেয়ের হাতে যে পলি ব্যাগটা দেখতে পাচ্ছেন, সে অলরেডি আমার কাছ থেকে পান্ডা কিনে নিয়েছে চায়না এয়ারপোর্ট থেকে। সেম 2 ভাই বোন, এবং তারা একটা করে গিফটও পেয়েছে প্লেনের কেবিন ক্রু থেকে। ছোট ছোট বেবি থাকলে কেবিন ক্রুরা হচ্ছে ওদেরকে সুন্দর সুন্দর গিফট দেয়। আমার 2 বেবিও হচ্ছে 2টা গিফট পেয়েছে। আর এখন হচ্ছে আমরা লাস্ট চেকিং করব, মানে চেক আউট। তো এটা করার পরে আমরা হচ্ছে নিউজিল্যান্ডে ঢুকে যাব। ভিতর থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এই তো আয়াত অনেক বেশি খুশি, অনেক বড় এয়ারপোর্ট ওটা দেখে। আলহামদুলিল্লাহ লাস্ট চেকিংও খুব সুন্দরভাবে পার হয়ে আমরা এখন নিউজিল্যান্ডে
আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুপার শাটল বাস। আমরা বাংলাদেশ থেকেই হচ্ছে এটা বুকিং দিয়েছিলাম, যেহেতু আমাদের 4 জন প্লাস হচ্ছে আমাদের লাগেজ অনেক বেশি, ব্যাগেজ অনেক বেশি। সো আমরা শাটল বাস বুকিং দিয়ে রেখেছিলাম এবং আমাদের জন্য এয়ারপোর্টে এসে বসেছিল। তো আমরা বের হয়ে আমরা আমাদের এয়ারবিএনবির দিকে চলে যাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে আমাদের জন্য 15 দিনের জন্য এয়ারবিএনবি বুক করে রেখেছিলাম, আমরা সেখানেই যাব ডাইরেক্ট। আর আপনারা যারা ইনফরমেশনের জন্য আমার ব্লগটি দেখছেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন। কি দিছে? ওই খাতে দিয়েছে আর তারও দেখাও আমাকে। লেখাপড়াশোনার আইডি খাতের নাম্বার দিছে। একটা আইডি কার্ড দিছে, একটা পাসপোর্টও দিয়ে দিছে। দেখো তো পাসপোর্ট দেখো। পাসপোর্টটা কোনটা বলবো? পাসপোর্ট কোথায় পাসপোর্ট? এটারও পাসপোর্ট, এই দুইটারও পাসপোর্ট, দুইটা পাসপোর্ট করা, আর এটারও বই খাতা। বই খাতাও দিয়েছে। হ্যাঁ, বই খাতা। এই যে গুলার পাইছি গুলা। ও খুব সুন্দর। রাদিয়াত কি এটা পড়াশোনা করবে? আচ্ছা এখন ব্যাগে ঢুকাও, সবগুলো আবার ব্যাগে ঢুকাও। এটারও আমার বেগ। খুব সুন্দর। কে দিয়েছে? ওই কিছু কে দিয়েছে? প্লেনের আন্টি। প্লেনের আন্টি।